আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেল কালো রাত 24-এ সবাইকে স্বাগত। অপেক্ষার অবসান ঘটিয়ে নিয়ে আসলাম আয়েশাপুরীর গল্পটা সবাই শেয়ার করে দিন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন। আমি শুরু করছি আয়েশাপুরীর গল্প। ঘড়িতে রাত 12টা। আমার কেন জানি ঘুম আসছে না। ইচ্ছে করছে বাইরে কোথাও বসে থেকে শীতল মিষ্টি বাতাস খেতে। আমার এরকম কথা শুনে আয়েশাপুরী বললেন, চলো চলো। কথাটা বলে আমার বউ আয়েশাপুরী আমাকে নিয়ে গেলেন পাহাড়ের উপরে। সেখানে গিয়ে আমিও আয়েশাপুরী পাশাপাশি বসে আছি। আকাশে চাঁদটা ঝলমলো করছে। চাঁদের আলো আয়েশার শরীরে পড়ায় ওকে দেখতেও ভালো লাগছিল। সেখানে যাবার পর আয়েশা বললেন, কেমন লাগছে এখন? আয়েশাপুরীর কথা আমি মুচকে একটা হাসি দিয়ে বললাম, অনেক ভালো। দেখছো না কত সুন্দর মিষ্টি বাতাস এসে গায়ে লাগছে। মিষ্টি মিষ্টি বাতাস বইছে চারিদিকে, জোনাকি পোকা উঠছে। চাঁদনি রাত, তুমি আমার পাশে বসে এরকম মুহূর্ত কার না ভালো লাগে বলো? আমার কথা আয়েশাপুরী মুচকে এসে বললেন, তোমার ভালো লাগছে শুনে খুবই খুশি হলাম। তুমি জিনরাজ্যে যাবা নাকি এখানেই থাকবা? এখানেই থাকি, ভালো লাগছে। আমার কথা আয়েশা বললেন, ঠিক আছে। এই বলে পাহাড়ের ওপর থেকে সুন্দর মুহূর্তে দুজনে বসে গল্প করছি। এমন সময় আমাদের পেছনে হঠাৎ করে কেউ একজন আসলেন। পেছনে কারোর আওয়াজ পেয়ে আয়েশাপুরী ও আমি পেছন থেকে তাকিয়ে দেখলাম ফাতেমাপুরী দাঁড়িয়ে আছে। ফাতেমাপুরীকে দেখে আয়েশা বললেন, আরে ফাতেমা তুমি? আয়েশাপুরীর কথায় ফাতেমাপুরী বললেন, কেমন আছো আয়েশা? কেমন আছেন নিশাদ ভাই? ফাতেমার কথা আমিও আয়েশা দুজনেই ভালো আছি উত্তর দেয়ায় ফাতেমাপুরী বললেন, আমি আসছি একটা দাওয়াত দিতে। দাওয়াত? কিসের দাওয়াত? আয়েশাপুরীর কথা জবাবে ফাতেমাপুরী বললেন, আমার বিয়ে। আগামীকাল আমার বিয়ে। আমার বিয়ে তোমরা দুজন থাকলে অনেক খুশি হব। ফাতেমার কথা আয়েশা খুশি হয়ে বললেন, তোমার বিয়ে? বাহ, ভালো খবর তো। তা কাকে বিয়ে করছো? তখন ফাতেমাপুরী বললেন, আমাদের পাশের রাজ্য জিন সর্দারকে। ওর নাম ইয়াসিন। কালকে তোমরা আসবে কিন্তু, কেমন? ফাতেমাপুরীর কথা আয়েশাপুরী বললেন, ঠিক আছে ফাতেমা, আমরা কালকে আসব। আয়েশার কথায় ফাতেমা চলে গেলেন। ফাতেমাপুরী চলে যাবার পর আমি আয়েশাকে বললাম, আয়েশা চলো বাড়িতে যাই। আমার কথা আয়েশা আমাকে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে এসে দুজনে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে খাবার খাওয়ার সময় মাকে বললাম, মা, আজকে একটা দাওয়াত আছে, যাবা? আমার কথায় মা বললেন, কোথায় দাওয়াত? কারোর বিয়ে বুঝি? হ্যাঁ মা, বিয়ে। তুমি কি যাবা? আমার কথায় মা বললেন, কার বিয়ে বলবি তো আগে। একটা পরী বিয়ে, যাবা তুমি? আমার কথায় মা বললেন, না না বাবা, মানুষের বিয়ে হলে ভেবে দেখতাম। আমি এসব পরিটরি বিয়ের মধ্যে নেই, তোমরাই যাও। মায়ের কথা আমি হাসতে হাসতে বললাম, জিন পরীর কথা শুনলে তো ভয় পাও কেন? তখন মা বললেন, ভয় পাবার মতো কিছু হলে ভয় পাবো না বুঝি? জিনপরীরা কি আমাদের মতো চলাফেরা করে নাকি? ওদের দেখলে তো ভয় লাগে। মায়ের কথা আমি বললাম, তাই না? তোমার পাশে বসে যে খাবার খাচ্ছে তোমার ছেলে বউ আয়েশাপুরী, ওকে দেখে ভয় লাগে না? তখন মা বলল, না, বৌমা তো ভালো রূপে থাকে। তোর মতো আয়েশাপুরীও আমাদের সন্তান, আমরা ওর বাবা মা, আমাদের কেন ওকে ভয় পাবো আমরা? মায়ের কথা আমি আর কিছু না বলে খাবার খেয়ে উঠলাম। সেদিন দুপুরবেলা মা আমার ঘরে গিয়ে বলল, নিশাদ, দুপুর হয়েছে, তুই বাজারের দোকানে যা, গিয়ে তোর বাবাকে বল বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যাবে। মায়ের কথা আমি বললাম, না না, আজকে আমি দোকানে বসতে পারবো না। তোমাকে বললাম না জিনরাজ্যে যাব। আজ ফাতেমাপুরীর বিয়ে, আমি দোকানে বসবো না। তুমি খাবার দাও, আমি বাবাকে দিয়ে আসি। আমার কথায় মা বললেন, ঠিক আছে, আয়, আমি খাবার রেডি করে দিচ্ছি। কথাটা বলে মা আমাকে খাবার রেডি করে দেয়। আমি সেগুলো দিয়ে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে বাবাকে খাবার দিয়ে একটু পর আবার বাড়ির দিকে আসতে লাগলাম। বাড়ি থেকে আসার সময় পথে সালাম দাদুর সাথে দেখা। সালাম দাদুর সাথে দেখা হতে বললাম, আরে কবিরাজ মশাই যে, কোথায় যাচ্ছেন শুনি? জিনের ধরা রোগীকে দেখতে যাচ্ছেন বুঝি? আমার কথায় সালাম দাদু বললেন, বাজারে যাচ্ছি আয়েশাপুরীর বর। বাজার করে বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা যাব একটা জিনে ধরা রোগী দেখতে। হ্যাঁ যেও। কবিরাজ মশাইয়ের তো আর এসব ছাড়া কোনো কাজ নেই। আমি আজ কোথায় যাব জানো? ফাতেমাপুরীর বিয়ে খেতে, আমার বউসহ। তোমার তো আর কপাল হবে না, আমার মতো ভাগ্য পেতে কপাল লাগে। আমার কথায় সালাম দাদু হাসতে হাসতে বললেন, তোর মতো তো আর আমার পরি বউ নেই, তাই না? যা বাড়িতে যা, জিনরাজ্য থেকে ঘুরে এসে আমার সাথে দেখা করিস। সালাম দাদুর কথায় আমি বললাম, ঠিক আছে দাদু, আমি আজ ফাতেমাপুরীর বিয়েতে না গেলে সন্ধ্যায় তোমার সাথে যেতাম জিনে ধরা রোগীটার বাড়ি। তা তো আর হলো না, তুমি সাবধানে যেও, কেমন? আমার কথায় দাদু বললেন, ঠিক আছে, বাড়িতে যা তাহলে। সালাম দাদুর কথায় চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর সেদিন সন্ধ্যাবেলা আমিও আয়েশাপুরী চলে গেলাম জিনরাজ্যে ফাতেমাপুরীর বিয়েতে।
সেখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর করে সাজানো হয়েছে ফাতেমাপুরীর প্রাসাদ। ফাতেমাপুরীর বিয়ে উপলক্ষে অনেক জিনপুরীকে দাওয়াত করা হয়েছে। অনেক জিনপুরী আসছে বিয়েতে। ওখানে মনে হয় আমি একাই মানুষ, বাকি সবাই জিনপুরী ছিল। আমি ওখানে যাওয়ায় আয়েশা ফাতেমাপুরীর কাছে গেলেন। এদিকে আমি চারিদিকটা ঘুরে দেখছি। আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকে আমারও আয়েশাপুরীর বিষয় জানেন, কিন্তু যারা আয়েশাপুরীর নতুন গল্প পড়ছে বা শুনছে তারা হয়তো পুরোপুরি জানেন না। যারা জানেন না তাদেরকে বলছি, আমি লেখক মোহাম্মদ নিশাত। আয়েশাপুরী আমার বউ। আয়েশাপুরীর হাতে বিশেষ এক ধরনের শক্তিশালী চুড়ি আছে, যার ফলে সাধারণ কোনো জিনপুরী আয়েশাপুরীর সাথে শক্তি দিতে পারে না। আয়েশাপুরী আমার বউ, আর সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। গল্প শুনতে থাকুন, সামনে আস্তে আস্তে সব বুঝতে পারবেন। এখন গল্পে ফিরি। আয়েশাপুরী ফাতেমাপুরীর কাছে যাবার পর আমি চারিদিকটা ঘুরে দেখছি। একটু পর আয়েশাপুরী আমার কাছে এসে বলল, এখানে কি করো? চলো ভিতরে চলো, ফাতেমা তোমাকে ডাকছে। আয়েশার কথায় ভেতরে গেলাম ফাতেমাপুরীর কাছে। সেখানে যাবার পর ফাতেমাপুরী বলল, কেমন আছেন নিশাত ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বিয়েতে এসে ভালো লাগছে, চারিদিকটা সুন্দর করে সাজানো। আমার কথায় খুশি হয়ে ফাতেমাপুরী আমাকেও আয়েশাপুরীকে নিয়ে একটা ঘরে গেলেন। সেখানে যাবার পর খাবার খেতে দিলেন আমাদের। খাবার দেয়ায় আয়েশা আমি খাবার খেয়ে নিলাম। খাবার শেষে ফাতেমাপুরীর বিয়ে দেখে আমিও আয়েশাপুরী চলে আসলাম বাড়িতে। তখন রাত হয়ে গেছে। আমাদের ঘরে আসা সাউন্ড পেয়ে মা বলল, কে নিশাত? মায়ের কথা আমি বললাম, মা আমরা আসছি। তখন মা বলল, তোমরা কি খাবার খাবে? না মা, খাবার খেয়ে আসছি, তোমরা ঘুমাও। আমার কথায় মা বাবা ঘুমালে আমিও আয়েশাপুরী কিছুক্ষণের মধ্যে ঘুমালাম। পরের দিন সকালে নাস্তা করার সময় মা বলল, নিশাত তোর বাবার শরীরটা ভালো না, জ্বর আসছে, তুই আজকে সকালে দোকানে যা। মায়ের কথায় আমি বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা খাবার খেয়ে ওষুধ খাও আর বাড়িতে আরাম করো, চিন্তা করো না, আমি দোকানে যাচ্ছি। আমার কথায় বাবা বললেন, তুই দোকানে যা, আমি দুপুরের দিকে আসবো না, কেমন? না বাবা, তোমাকে আসতে হবে না, আমি সন্ধ্যার দিকে দোকান বন্ধ করে আসবো, তুমি খাবার খেয়ে ওষুধ খাও। এই বলে খাবার খেয়ে আয়েশাকে বললাম, আয়েশা আমি আজকে বাড়িতে আসবো না, একেবারে সন্ধ্যায় আসবো। এই বলে চলে গেলাম দোকানে। দোকানে যাবার পর সারাদিন দোকান করলাম। সারাদিন চলে যাবার পর সন্ধ্যার আগে সালাম দাদুর সাথে দেখা। সালাম দাদু আমাকে দেখে বললেন, আয়েশাপুরীর বর আজ দোকানে যে, কাজে মনোযোগ দিল নাকি? দাদুর কথা আমি বললাম, কাজ তো করতে হবে দাদু, আসো ভেতরে এসে বসো। আমার কথায় সালাম দাদু ভেতরে বসাই দাদুকে বললাম, বাবা জ্বর আসছে তো, তাই আজ সারাদিন দোকান করলাম, তা তুমি কি বাজার করলে? আমার কথায় দাদু বললেন, হ্যাঁ বাজার করলাম, বাজারটা বাড়িতে রেখে একটা গ্রামে যেতে হবে, একটা পুরো গ্রাম সমস্যার মধ্যে পড়েছে। দাদুর কথা একটু অবাক হয়ে বললাম, পুরো গ্রাম সমস্যায় পড়েছে মানে কি হয়েছে একটু বলো তো দাদু। আমার কথায় সালাম দাদু বললেন, আর বলিস না, একটা গ্রামে অবাক করা ভয়ঙ্কর একটা ঘটনা শুরু হয়েছে। সেই গ্রাম থেকে ছোট ছোট বাচ্চা হারিয়ে যায়। প্রথম প্রথম তো সেই গ্রামের মানুষ বোঝেনি বিষয়টা, কিন্তু পরপর 3 দিনে 3টা বাচ্চা হারানোর পর সবাই ভাবে এটা স্বাভাবিক বিষয় না। বিষয়টা অস্বাভাবিক জানে সেই গ্রামের 2 জন লোক আমার কাছে আসে আর সব ঘটনা খুলে বলে। ওদের কথা আমি বলি, আচ্ছা সে বাচ্চাগুলো তো কোনো মানুষও চুরি করে নিয়ে যেতে পারে তাই না? আমার কথা ওরা বলে, কবিরাজ সাহেব বাচ্চাগুলোকে কোনো মানুষ যদি চুরি করত তাহলে দরজা খুলে চুরি করে নিয়ে যেত। বাচ্চাগুলো চুরি হয় কিন্তু দরজা ভেতর থেকে লাগানো থাকে, এটা কিভাবে সম্ভব বলুন? এছাড়াও একজন মহিলা কিছু একটা দেখেছিল। ওদের কথা আমি বিষয়টা অস্বাভাবিক বুঝতে পারি। এরপর ওদের সাথে ওদের গ্রামে যাবার পর বুঝতে পারি গ্রামের বাচ্চাদের নজর পড়েছে ভয়ঙ্কর এক পিশাচ জিনের। আমি বিষয়টা বুঝতে পেরে গ্রামের সবাইকে বলি সাবধানে থাকতে, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা যেন লাইট জ্বালিয়ে ঘুমায়, আর বাড়ির পুরুষ মানুষেরা যেন একটু রাত পর্যন্ত জেগে থাকে। আমি গ্রামের সবাইকে এটাও বলি, আজকের পর যদি আর কোনো বাচ্চা হারিয়ে যায় তাহলে আমাকে খবর দিবেন, আমি এসে রুকিয়া করে সে জিনকে হাজির করব। কথাটা বলে বাড়িতে চলে আসি আমি। বাড়িতে আসা 2 দিন পর সে গ্রাম থেকে লোকে এসে খবর দেয় আবার একটা বাচ্চা হারিয়ে গেছে। ওদের কথা আমি আজকের ডেটতেই ওদেরকে বলি, আজ সন্ধ্যায় যাব ওখানে, গিয়ে জিনটাকে হাজির করব। দাদুর কথা আমি বললাম, তাই নাকি, আজ যাবা? এ তো ভালো কথা, আমি যাব তোমার সাথে। তুই যাবি কিন্তু তুই তো এখন দোকানে। দাদুর কথা আমি বললাম, একটু পর তো দোকান বন্ধ করে চলে যাব, আর তো বেশি সময় নেই, তুমি ততক্ষণে চা খাও। কথাটা বলে চা এনে সালাম দাদুকে দিলে সালাম দাদু চা খেতে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলে যাবার পর সন্ধ্যা নেমে আসলো।
সন্ধ্যা হওয়ায় দোকান বন্ধ করে বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির দিকে যাওয়ার সময় আয়শা পরীকে স্মরণ করলাম। আমার স্মরণে আয়শা আসলে আয়শাকে বললাম, আমি একটু সালাম দাদুর সাথে একটা গ্রামে যাচ্ছি, ফিরতে হয়তো একটু রাত হবে। তুমি মা বাবাকে বলিও আমি সালাম দাদুর সাথে গিয়েছি। আমার কথা আয়শা বললেন, ঠিক আছে বলবো, চেষ্টা করবো তাড়াতাড়ি। তুমি সেখান থেকে ফিরে সালাম দাদুর বাড়ির কাছে এসে আমাকে ডাক দিও, কেমন? আয়শার কথায় আমি রাজি হয়ে বললাম, ঠিক আছে। তখন সালাম বললেন, চিন্তা করো না নাতি বউ, তাড়াতাড়ি চলে আসবো। দাদুর কথায় আয়শা বললেন, সালাম কবিরাজের সাথে থাকলে জিনপুরির চিন্তা নেই। তোমরা যাও দাদু, আমি তাহলে বাড়িতে যাই। কথাটা বলে আয়শা পরি বাড়িতে চলে গেলেন। আয়শা বাড়িতে যাওয়ায় আমিও সালাম দাদু ওনার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে বাজারগুলো দাদিকে দিয়ে আর দেরি না করে সেই গ্রামের দিকে রওনা করলাম। আমরা রওনা করার প্রায় আধা ঘন্টা পর পৌঁছে গেলাম সেই গ্রামে। সেখানে যাবার পর গ্রামের একজন দুজন করে সবাই চলে আসলেন সালাম দাদুর কাছে। সবাই এসে বললেন, কবিরাজ সাহেব, 4টা বাচ্চা হারিয়ে গেল, কিছু একটা তো করুন, গ্রামের মানুষেরা খুব আতঙ্কে ও ভয়ে আছে। সবার কথায় সালাম দাদু বললেন, আপনারা চিন্তা করবেন না, আল্লাহর রহমতে আমি চেষ্টা করব সমস্যার সমাধান করার। কথাটা বলে সালাম দাদু মাটিতে একটা গোল বৃত্ত এঁকে বৃত্তের চারিপাশে জমজমের পানি ছিটিয়ে দিয়ে সে বৃত্তে বসে বললেন, আপনারা যারা যেখানে আছেন সেখানেই থাকুন, নিজের জায়গা থেকে কেউ দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন না, আর ভুল করেও কেউ লাইট মারবেন না। যাতে যাতে লাইট আছে সবগুলো নিভিয়ে রাখুন। সালাম দাদুর কথায় সেটাই করা হয়। সবাই লাইট অফ করে অনেক আগ্রহ নিয়ে দেখতে থাকে কি হয়। এদিকে তখন সালাম দাদু সেই জিনটাকে হাজির করার চেষ্টা শুরু করলেন। সালাম দাদু চেষ্টা করছে, এভাবে বেশ কিছুক্ষণ হয়ে যায়, কিন্তু সেই পিশাচ জিনটা হাজির হয় না। সেই জিন হাজির না হওয়ায় দাদু আরো গভীরভাবে চেষ্টা করতে থাকে জিনটাকে হাজির করার। এভাবে চলে যায় 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর ও যখন জিনটা হাজির হয় না, তখন সালাম দাদু সেখান থেকে উঠে পড়ে আর বলে, এভাবে কাজ হবে না, সে জিনটা খুব দুষ্ট, ওকে এভাবে হাজির করা যাবে না, আমি অন্য উপায়ে ওই জিনটাকে বন্দি করব। সালাম দাদুর কথায় গ্রামবাসী জিজ্ঞাসা করে, কি উপায়? তখন সালাম দাদু বলেন, আপনারা আমাকে এমন একটা বাড়ি দেখিয়ে দেন যে বাড়িতে বাচ্চা আছে, আর বাড়িটার পাশে ঝোপঝাড় বা জঙ্গল টাইপের কিছু একটা আছে। সালাম দাদুর কথায় সবাই চিন্তা করতে থাকে। এমন সময় একজন বলে ওঠেন, কবিরাজ সাহেব, আমার বাড়িতে বাচ্চা আছে আর বাড়ির সাথে ঝোপঝাড় আছে। ওনার কথায় সালাম দাদু বলেন, তাতেই হবে। এই বলে সালাম দাদু সবাইকে বলেন, যাদের বাড়িতে বাচ্চা আছে সবাই গিয়ে না ঘুমিয়ে জেগে থাকবেন, যতক্ষণ না আমি আজকে রাতে ওই জিনটাকে বন্দি করি। আপনারা এখন বাড়িতে চলে যান, আমি ওনার সাথে ওনার বাড়িতে যাচ্ছি। কথাটা বলে সালাম দাদু আমি সেই লোকটার বাড়িতে চলে আসি, যার বাড়ির পাশে ঝোপঝাড় আছে আর বাড়িতে বাচ্চা আছে। ওনার বাড়িতে আসার পর সালাম দাদু বললেন, শুনুন, আপনিও আপনার স্ত্রী ঘরে লাইট অফ করে ঘুমের ভান করে শুয়ে থাকবেন, আমার ওপর বিশ্বাস রাখুন, আল্লাহর রহমতে আমি সেই জিনটাকে বন্দি করব। সালাম দাদুর কথায় উনি রাজি হওয়ায় দাদু বললেন, যান, আপনারা ঘরে গিয়ে বাচ্চাকে নিয়ে শুয়ে পড়ুন, আমি বাইরে আছি। কথাটা বলে সালাম দাদু ওনার বাড়ির চারিদিকে মাটিতে দোয়া কালাম পরে ফু দিলেন আর কি জানি করলেন। এরপর আমাকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়লেন। তখন আমি সালাম দাদুকে বললাম, দাদু কি করলে, এটা কি হবে এখন? তখন সালাম দাদু বললেন, দেখো কি হয়। আমি বাড়িটা এমনভাবে বন্ধ করছি ওই জিনটা ওই বাড়িতে ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না। গ্রামের অন্য জাতির বাড়িতে বাচ্চা আছে, সবাই জেগে আছে, তাই উপায় না পেয়ে সে জিনটা এখানে আসবে। এই বলে সালাম দাদু আমি ওখানে চুপ করে বসে রইলাম। এভাবে কেটে গেল অনেকটা সময়। রাত তখন গভীর হয়ে গেছে। রাত গভীর হওয়ায় আমিও সালাম দাদু দেখি একটা ভয়ঙ্কর অবয়ব, যেটা শরীর নিচের দিকে প্রাণীর মতো, উপরের দিকে মানুষের মতো, ওর চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছিল, পুরো শরীরের লোমে ভরা। এরকম একটা ভয়ঙ্কর প্রাণী এসে যে ঘরে বাচ্চাটা, সে ঘরে ঢুকলো। ওই প্রাণীর মতো দেখতে ভয়ঙ্কর জিনটা ঘরে ঢোকায় সালাম দাদু আমাকে বললেন, নিশাত, এখন আয়, বের হয়ে আয়। কথাটা বলে সালাম দাদু আমি ঝোপের আড়াল থেকে বেরিয়ে উঠানে এসে দাঁড়ালাম। ওখানে দাঁড়ানোর পর সালাম দাদু বলে উঠলেন, ঘর থেকে বেরিয়ে আয়, বাচ্চা নিতে আসছিস না, তুই আর সেটা নিতে পারবি না, কারণ তোর জীবন নিয়ে আর পালাতে পারবি না। সালাম দাদুর কথায় ঘর থেকে বেরিয়ে আসে সে ভয়ঙ্কর প্রাণীর মতো দেখতে জিনটা। সে জিনটা ঘর থেকে বেরিয়ে অনেক পালানোর চেষ্টা করে, কিন্তু সালাম দাদু বাড়ির বাইরে যে দাগ দিয়েছিল সে দাগের বাইরে বের হতে পারছিল না। এটা দেখে সালাম দাদু বললেন, তুই খুব চালাক, আমি তোকে হাজির করানোর অনেক চেষ্টা করেছি, তুই হাজির হসনি, তাই বুদ্ধি করে তোকে এখানে আটক করে দিলাম।
এখন কোথায় যাবি? সালাম দাদুর কথায় সে জিনটা বললেন, কবিরাজ, আমাকে যেতে দে। আমাকে কিছু করতে চাইলে অনেক বড় বিপদে পড়বি, ছাড় আমাকে। কথাটা বলে সেই প্রাণীর মতো জিনটা বিশাল একটা দৈত্যদের মতন রূপ নিল। ওই জিনটার এরকম রূপ দেখে ভয়ে আমি অন্যদিকে হয়ে ঘুরে দাঁড়ালাম। তখন সালাম দাদু জিনটাকে বললেন, তুই তোর যত রকম ভয়ঙ্কর রূপ আছে নে, এতে আমি ভয় পাই না। তুই অন্যায়ভাবে এই গ্রামের বাচ্চাদের নিয়ে গিয়ে হত্যা করেছিস, এখন থেকে আর পার পাবি না। কথাটা বলে সালাম দাদু সেই জিনকে বোতলবন্দি করে ফেললেন। জিনটাকে বন্দি করে দাদু সেই বাড়ির লোকটাকে বললেন, আপনারা বেরিয়ে আসুন, আর কোনো ভয় নেই। কথাটা বলে সালাম দাদু গ্রামের সবাইকে বললেন, আমি আল্লাহর রহমতে সেই জিনটাকে বন্দি করতে সক্ষম হয়েছি। এখন থেকে আশা করি আর সমস্যা হবে না। তবু আর কোনো সমস্যা হলে আমাকে খবর দিবেন। এই বলে সালাম দাদু আমি সেই গ্রাম থেকে বাড়ির দিকে আসতে থাকি। আমরা বাড়ির দিকে আসার সময় হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ায় বিশাল আকারের একটা দৈত্যাকার জিন। সেই জিনটা সামনে দাঁড়াতে আমিও সালাম দাদু দাঁড়িয়ে যাই সেখানে। এমন সময় এই জিনটা বলেন, কবিরাজ, তুই যাকে বন্ধ করেছিস ও আমাদের লোক, ওকে ছেড়ে দে। তখন সালাম দাদু বললেন, ও অন্যায়ভাবে গ্রামের বাচ্চাদের মেরে ফেলেছে, ওর ক্ষমা নেই। ওকে মুক্ত করে দিলেও আবারও কারোর না কারোর ক্ষতি করতে পারে, আমি ওকে ছাড়ব না। সালাম দাদুর কথা এসে জিনটা বললেন, ওকে না ছাড়লে তুই এখান থেকে যেতে পারবি না। ওর কথায় সালাম দাদু পাশের থাকা একটা টুকরো মাটিতে হাতে নিলেন। মাটির টুকরো হাতে নিয়ে সেখানে দোয়া পড়ে সেই জিনটার দিকে ছুঁড়ে দেয়ায় জিনটা বাতাসে মিলে গেলেন। জিনটা চলে যাবার পর দাদু বললেন, নিশা, চল এবার। ও চলে গেছে। দাদুর কথায় আমি হাঁটতে হাঁটতে বললাম, দাদু, জিনটা কে ছিল? তখন দাদু বললেন, আমি যে জিনটাকে বন্দি করলাম ওর কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় কেউ আমাকে ভয় দেখাতে আসছে, কিন্তু আমি তো এসবে ভয় পাই না। এভাবে সালাম দাদুর সাথে গল্প করতে করতে দাদুর বাড়ির কাছে চলে আসলাম। দাদুর বাড়ির কাছে এসে আমি আয়েশাকে স্মরণ করলাম। আমার স্মরণে আয়েশা আসলে দাদুকে বললাম, দাদু, তুমি বাড়িতে যাও, আয়েশা তো আসছে, আমি ওর সাথে বাড়িতে যাচ্ছি। আমার কথায় সালাম দাদু বাড়িতে গেলেন। এদিকে আমি আয়েশা পরীর সাথে বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির দিকে যাবার সময় আয়েশা বললেন, এত দেরি হলো যে? দাদু জিনটাকে বন্ধ করেছে নাকি? আয়েশার কথাই মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, সে জিনটা ওই গ্রামের বাচ্চা ধরে নিয়ে যেত। আচ্ছা আচ্ছা, ওই জিনটা বাচ্চাদের নিয়ে যেত কেন? শুধু বড় মানুষদের নিয়ে যায়নি কেন? আমার কথা আয়েশা বললেন, ওরা পিশাচ জিন। কালো জাদু করে নিজের শক্তি বাড়াতে ওরা লুসিফার মানে শয়তানের পূজা করে। শয়তানের পূজা করার সময় এই মানুষের বাচ্চাকে শয়তানের নামে বলি দেয়। এতে শয়তান খুশি হয়ে ওদের শক্তি বাড়িয়ে দেন। এগুলো খুব খারাপ কাজ। ওগুলো ভালো জিনেরা করে না, খারাপ জিনেরা করে থাকে। আয়েশা আমি এসব নিয়ে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ঘরে রাখা খাবার খেয়ে আমিও আয়েশা শুয়ে পড়লাম। এই ঘটনা দুদিন পরের এক রাতের ঘটনা। আমিও আয়েশা খাবার খেয়ে ঘরে শুয়ে গল্প করছিলাম। এমন সময় ফাতেমা পড়ে আসলেন সেখানে। ফাতেমাকে দেখে আয়েশা বললেন, আরে ফাতেমা, তুমি হঠাৎ করে এখানে? তখন ফাতেমা পরি বললেন, দুঃখিত, এই অসময়ে বিরক্ত করার জন্য। আমি একটা ঝামেলায় পড়ে আসছি তোমার কাছে। তখন আয়েশা বললেন, কি বলো, কি হয়েছে বলো তো? তখন ফাতেমা পরি বললেন, তুমি তো জানো 3-4 দিন আগে আমি বিয়ে করেছি। আমার স্বামী জিন সর্দার, সেটাও জানো। আমাদের বিয়ের 2 দিন পর থেকে একটা ছোট জিন গোত্রের জিনেরা আমার স্বামীর সাথে ঝামেলা করছে। ওই জিনেরা অনেক শক্তিশালী। ওরা নিজের ক্ষমতা দেখিয়ে আমার স্বামীর যে রাজ্যটা আছে সে রাজ্যটা দখল করতে চায়। রাজ্য দখলে নিয়ে 2 দলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ফাতেমার কথা আয়েশা বললেন, তাতে কি, ওরা যতই শক্তিশালী হোক তোমার সাথে তো পারার কথা না। তোমার হাতে তো আমার মতো শক্তিশালী চুরি আছে, তুমি কি ওই জিনদের সাথে যুদ্ধ করনি? তখন ফাতেমা পরি বললেন, যুদ্ধ করবে না আবার? আমার স্বামীর রাজ্য দখল করতে আসবে, আমি তো চুপ করে থাকতে পারি না। আমি আমার স্বামীর হয়ে খারাপ পিশাচ জিনদের সাথে যুদ্ধ শুরু করি। কিন্তু অবাক করা বিষয় হলো, ওদের মধ্যে একটা বৃদ্ধা মহিলা পড়ে আছে যার হাতেও আমাদের মতো শক্তিশালী চুরি আছে। বুঝতে পারছো, ওর হাতে আমাদের মতো চুরি থাকার মানে আমাদের শক্তি সমান সমান। দুজনের শক্তি সমান দেখে ওদের সাথে যুদ্ধ জয়লাভ করতে পারিনি। ওরা আবারও আমার স্বামীর উপর আক্রমণ করতে পারে। তাই তোমার সাহায্য লাগবে। তুমি থাকলে আমাদের শক্তি সাহস দুটোই বাড়বে। আল্লাহর রহমতে আমরা যুদ্ধ জয়লাভও করব। ফাতেমা পরীর কথা এসে বললেন, ফাতেমা, তুমি আমাকে অনেক সাহায্য করেছ। এখন তোমার বিপদ, তোমার পাশে দাঁড়ানো, তোমাকে সাহায্য করতে পারলে ভালো লাগবে। আমি অবশ্যই তোমাকে সাহায্য করব।
তোমার স্বামীর রাজ্যে কখন যেতে হবে বলো। তখন ফাতেমা পরি বললেন, কালকে এসো। তখন আয়শা পরি রাজি হলেন। আয়শা বললেন, ঠিক আছে, তুমি চলে যাও, আমি কালকে সময় মতো তোমার কাছে আসবো, কেমন? আয়শার কথায় ফাতেমা পরি খুশি হয়ে চলে গেলেন। ও চলে যাবার পর আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন আয়শা আমাকে বলল, নিশাত, তুমি তো সবই শুনেছ, ফাতেমা পরি আমাদের অনেক সাহায্য করছে, ওকে আমার সাহায্য করতে হবে, আমি আজকে ফাতেমা পরির ওখানে যাব। আয়শার কথা ওকে বললাম, ঠিক আছে, এসব আবার বলতে হয় নাকি, তুমি যাও। আমার কথা আয়শা চলে গেলেন ফাতেমা পরির কাছে। ফাতেমা পরি ওদের প্রাসাদে যাবার পর ফাতেমা বললেন, আয়শা তুমি আসছো, সমস্যা আরও বেড়ে গেছে, ওই পিশাচ জিনেরা আবার আক্রমণ করতে আসছে আমাদের উপরে। ফাতেমার কথা আয়শা বললেন, ফাতেমা, আমরা ওদের সাথে যুদ্ধ করব, এটা ঠিক আছে, তার আগে ওদের সাথে কথা বলা লাগতো। তুমিও আমি ওদের সাথে গিয়ে কথা বলি, বুঝে বলি ওদের যে ওরা যা করছে এটা তো অন্যায়। আয়শার কথায় ফাতেমা বললেন, আয়শা, এতে কোনো লাভ হবে না, ওরা অনেক খারাপ জিন, কোনো কথাই শুনতে চায় না। ফাতেমার কথা আয়শা বললেন, তুমি আমার সাথে আসো, একবার ওদের সাথে গিয়ে কথা বলি। তখন ফাতেমা বলল, ওকে চলো। এই বলে ফাতেমা আয়শা পরি সেই পিশাচ জিনদের কাছে আসলেন। আয়শা পরি ফাতেমা পরিকে নিয়ে ওই পিশাচ জিনদের কাছে এসে দেখে ওরা সবাই বিশাল আকারের, ওদের রূপটা এমন বিশাল আকার দেখে আরো ভয়ঙ্কর। আয়শা ওখানে আসায় ওই জিনেরা বলল, কি আয়শা পরি, এখনো কেন আসছো এখানে? তুমি কি ভাবছো আমরা তোমার কথা জানি না? আমরা তোমার কথা জানি, কিন্তু তুমি জানো না আমাদের বিষয়। আমরা একবার বলছি যেটা, সেটা করেই ছাড়ব। আমরা এই জিন রাজ্যটা দখল করতে চাই, আমরা চাই আমাদের আদেশ হুকুম মেনে চলুক এই রাজ্য জিনেরা। ওদের কথা আয়শা বললেন, আপনাদের কি মনে হয় না আপনারা অন্যায় করছেন? এটা ঠিক না, আপনারা এটা করতে পারেন না। আয়শার কথায় জিনেরা বললেন, কোনটা অন্যায় কোনটা ভালো মন্দ এটা আমাদের শেখাতে আসবেন না। আয়শা পরি, তুমি চলে যাও, যদি না যাও এই রাজ্যর সকল জিন পরির সাথে তোমাকেও মরতে হবে। সে জিনটার কথা আয়শা পরি ওকে এমন জোরে আঘাত করলেন যে ও ওখানেই চিৎকার দিয়ে মারা গেলেন। ওদের একজন জিনকে মেরে ফেলে ওরা রেগে গিয়ে বললেন, আয়শা পরি আমাদের গোত্রের জিনকে মারার সাহস পেলে কিভাবে? এই বলে সেই জিনেরা তাদের সকল জিনদের ডাকলেন। এটা দেখে ফাতেমা পরি তার স্বামীকে স্মরণ করলেন। ফাতেমা পরির স্মরণে তার স্বামী তার রাজ্য জিনদের নিয়ে আসলেন। দুই দলের জিনেরা যখন এসে হাজির হলেন, তখন সেই দৈত্যের মতো পিশাচ জিনদের মধ্যে যে সর্দার উনি বললেন, আয়শা পরি, তুই কেন আমার গোত্রের জিনকে মারলি? তখন আয়শা বললেন, একটাকে মারছে, কথা না শুনলে সবাইকে মারব। আপনারা অন্যায়ভাবে ফাতেমা পরির স্বামীর রাজ্য কেন দখল করতে চাইছেন? তখন সেই জিন বললেন, আমাদের নজর পড়েছে তাই, এই রাজ্যটা আমাদের ভালো লাগছে, এখানে আমাদের তন্ত্র মন্ত্র করতে সুবিধা হয়, আমরা যেটা বলছি সেটাই করব, আর সেটা এখনই। ওনার কথা আয়শা বললেন, আপনার কি মনে হয় আপনি এই রাজ্য দখল করতে আসলে এত সহজে পাবেন? আমাদের সাথে যুদ্ধ করার আগে আমারও ফাতেমা পরির বিষয়ে খোঁজ নিয়ে দেখা উচিত ছিল। আয়শার কথায় সে জিনটা হাসতে হাসতে বলল, আয়শা পরি, নিজেদের কি ভাবিস? তোরও ফাতেমা পরির মতো আমাদের কাছেও একজন পরি আছে, আমাদের পরির কাছেও তোদের মতো শক্তিশালী চুড়ি আছে। এই বলে জিনটা ইশারা করে ওখানে আসলেন একজন বয়স্ক মহিলা পরি, যে দেখতে অনেক ভয়ঙ্কর ডাইনির মতো। ওই ডাইনি এসে আয়শা ও ফাতেমা পরিকে বললেন, আয়শা পরি, ফাতেমা পরি, নিজেদের অনেক শক্তিশালী ভাবিস তাই না? সাহস থাকলে আমার সাথে লড়াই কর। সেই ডাইনির কথায় আয়শা পরি ও ফাতেমা পরি একে অপরের দিকে তাকিয়ে এক মুহূর্তে সে ডাইনির উপর ঝাঁপিয়ে পড়লেন, আর ডাইনিটা দুজনের আঘাত করতে লাগলেন। সে ডাইনির হাতে আয়শা পরির মতো চুরি ছিল। ডাইনিও আয়শা পরির মতো শক্তিশালী, কিন্তু এখানে ফাতেমা পরি ও আয়শা পরি দুজনে ধরেছে ওই ডাইনিকে। আয়শা ও ফাতেমা পরি ডাইনিকে আঘাত করছে। ওইদিকে সেই দৈত্য আকারের মতো জিনেরা ফাতেমা পরির স্বামী ও তার রাজ্য জিনেদের সাথে যুদ্ধ শুরু করেছে। আয়শা পরি ও ফাতেমা পরি সেই ডাইনিকে আঘাত করতে করতে কিছুক্ষণের মধ্যে দুর্বল করে আহত করে ফেলে রাখলেন। ডাইনিকে আহত করে ফেলার পর ফাতেমা পরি ও আয়শা সেই দৈত্য আকারের জিনদের সাথে যুদ্ধ করতে লাগলেন। আয়শা পরি সেই জিনদের ধরে মেরে ফেলেছে। এভাবে জিনদের আঘাত করে মেরে ফেলার সময় আয়শা পরি একটা বয়স্ক জিনকে ধরে আঘাত করে মেরে ফেলে, কিন্তু অবাক করা বিষয় হলো সেই জিনটা মারা যায় না, ও আবার উঠে দাঁড়ায়। এই দৃশ্য দেখে আয়শা পরি সে জিনটাকে আবারও ধরেন আর তার মাথা এক টান দিয়ে ছিঁড়ে ফেলেন। আয়শা পরি জিনটার মাথা ছিঁড়ে ফেলার পর আরও অবাক হন, কারণ সে জিনটার মাথাটা ছিঁড়ে পড়ার পর ও কথা বলছে,
তার মাথা শরীরটাও নড়াচড়া করছে। এভাবে একটু পর সেই ছিঁড়ে যাওয়া মাথাটা আবার তার শরীরে জোড়া লাগছে, আর সেই জিনটা দাঁড়িয়ে হা হা করে হাসছে। এটা আবার কেমন ঘটনা? এটা কিভাবে সম্ভব? মেরে ফেলার পরও কিভাবে জীবিত হয়? আয়েশাপুরী ও ফাতেমাপুরী সেই দৈত্যাকার জিনদের আঘাত করে অনেক জিনদের মেরে ফেললেও ওদের মধ্যে 3টা জিন আছে যাদেরকে মেরে ফেলতে পারতো না। সেই 3টা জিনকে যতবার মেরে ফেলে ততবারই ওরা জীবিত হয়ে উঠে দাঁড়ায়। ওদেরকে মারতে না পারায় ওরা বলে, বলছি না আমাদের বিষয় জানিস না, আমাদের অনেক জিনকে মারলি তাই না, খুব তাড়াতাড়ি এটার প্রতিশোধ নিব আর তোদের রাজ্য দখল করব। কথাটা বলেই সেই দৈত্যাকার জিনেরা সেখান থেকে পালিয়ে যায়। ওরা পালিয়ে যাবার পর আয়েশাপুরী ফাতেমাপুরীর স্বামী সহ সেই জিনের রাজ্যে থেকে চলে আসে ফাতেমাপুরীর স্বামীর প্রাসাদে। সেখানে আসার পর আয়েশাপুরী অবাক হয়ে বলে, এটা কিরকম ঘটনা ঘটল? আমরা ওদের মারতে পারলাম না কেন? তখন ফাতেমাপুরী বলল, এটা তো আমিও বুঝতে পারছি না, এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি বা দেখিনি। আমার তো মাথা ঘুরছে, ওদের কয়েকবার মারলাম তবুও বেঁচে গেল। ওই জিনদের বিষয়ে কথা বলছে ফাতেমা ও আয়েশাপুরী। ওটা তো চলছে জিন রাজ্যে, এদিকে আমাদের মানুষদের এখানে শুরু হয়েছে নতুন ঘটনা। আপনাদের মনে আছে না, একটা গ্রাম থেকে বাচ্চা হারিয়ে যেতে থাকে, পরে সালাম দাদু গিয়ে সেই পিশাচ জিনটাকে বন্দি করে নিয়ে আসে। সালাম দাদু জিনটাকে বন্দি করে নিয়ে আসার কিছুক্ষণ ভালো থাকলেও আবার শুরু হয় নতুন করে ঘটনাটা। আবারও বাচ্চা হারিয়ে যেতে থাকে সেই গ্রাম থেকে বাচ্চা হারিয়ে যাওয়ায় সে গ্রামের মানুষ সালাম দাদুকে খবর দেয়। ওদের খবর শুনে সালাম দাদু আমাকে দেখা করতে বলে। দাদুর কথা আমি দেখা করলে উনি বললেন, নিশাত, একটা ঝামেলা হয়ে গেছে, ওই গ্রাম থেকে আবারও বাচ্চা হারিয়ে যেতে শুরু করেছে। আমি ভাবছি জিনটা বন্দি করছে আর কোন কোন ঘটনা ঘটবে না, কিন্তু এখন নতুন করে শুরু হয়েছে ঘটনা। এর মানে এখানে অনেক জিনের নজর আছে। আমার মনে হয় আয়েশাপুরীর সাহায্য লাগবে। আয়েশাপুরী কোথায়, ওকে ডাকতো। দাদুর কথা আমি বললাম, দাদু, আয়েশা তো বাড়িতে নেই। আয়েশাপুরী জিনরাজ্যে গেছে, ফাতেমাপুরীর স্বামী একটা ঝামেলায় পড়েছে, ওখানে গেছে আয়েশাপুরী। ও যে কবে কখন ফিরবে জানি না। আমার কথায় সালাম দাদু বললেন, ও তাই, আচ্ছা তাহলে আয়েশার কথা বাদ দে, চল তো আমরা ওই গ্রামে যাই আর দেখি এখন আবার কোন জিন আসলো। দাদুর কথায় আমি রাজি হলে সালাম দাদু আমাকে নিয়ে গেলেন সেই গ্রামে। সেখানে যাবার পর গ্রামের সবাই দাদুর কাছে এসে বললেন, কবিরের সাহেব, ঘটনার তো নতুন করে ঘটা শুরু হয়েছে। বাড়ি থেকে বাচ্চা হারিয়ে যায়, আদরের সন্তানদের হারিয়ে আমাদের মনের অবস্থা কেমন একবার ভাবুন আপনি, কিছু একটা করুন। ওদের কথায় সালাম দাদু বললেন, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ কাউকে নিরাশ করবেন না। আমি দেখি সে জিনটাকে হাজির করতে পারি কিনা। আমাকে একটা রুম দিন, যে রুমে আমি একই জিনটাকে হাজির করাতে পারবো। সালাম দাদুর কথায় গ্রামবাসী সালাম দাদুকে একটা ফাঁকা রুম দিলেন। সে রুমে যাবার পর সালাম দাদু সে জিনটাকে হাজির করার চেষ্টা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর সে জিনটা তার ভয়ঙ্কর রূপ নিয়ে সালাম দাদুর সামনে এসে হাজির হলেন। সে জিনটা হাজির হয়ে সালাম দাদুকে বললেন, কবিরাজ, আমাকে কেন ডাকছিস বল। তখন সালাম দাদু বললেন, কেন ডাকছি জানিস না? তুই কে? এই গ্রাম থেকে বাচ্চা নিয়ে যাচ্ছিস কেন? আমি যে জিনটাকে বন্দি করেছি এর আগেও তো তোর কি হয়? তখন সে জিন বলেন, সালাম, তুই যাকে বন্দি করেছিস ও আমাদের গোত্রের জিন। আমরা সংখ্যা অনেক, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। আমাদের একটা না, দুইটা না, 7টা বাচ্চার দরকার। আমরা এই 7টা বাচ্চাকে শয়তানের নামে বলি দিলে আমাদের গোত্রের জিনদের শক্তি অনেক গুণ বেড়ে যাবে। আমরা তখন জিন রাজ্যে রাজত্ব করব। তোর যদি জীবনের মায়া থাকে তো চলে যায় এখন থেকে। ওই জিনটার কথায় সালাম দাদু বললেন, আমাকে ভয় দেখাবি না, আমি তোর হুমকিতে ভয় পাই না। তোর একজন সঙ্গীকে বন্দি করেছি, তুই যদি এই গ্রাম ছেড়ে না যাস তাহলে তোকেও বন্দি করব। দাদুর কথায় সে জিনটা হাসতে হাসতে বললেন, সালাম, আমার গোত্রের জিনদের তুই চিনিস না, তুই কয়েকজনকে বন্দি করবি। যতক্ষণ আমরা 7টা বাচ্চাকে নিয়ে যেতে না পারবো ততক্ষণ ছাড়বো না। এখানে একটা নিয়ম আছে, যে গ্রাম থেকে বাচ্চা নিবে প্রথমে সেই গ্রাম থেকে বাকি বাচ্চাগুলোকেও নিতে হবে, অন্য গ্রাম থেকে নিলে হবে না। আমরা এই গ্রাম থেকে 5টা বাচ্চা নিয়েছি, আর 2টা বাচ্চা নিলে চলে যাব। ওর কথায় সালাম দাদু বললেন, 2টা বাচ্চা কেন, একটাও পাবি না, দরকার হয় তোর গোত্রের সকল জিনদের সাথে যুদ্ধ করব। এই বলে সালাম দাদু সে জিনটাকেও বোতলবন্দি করলেন। ওকে বন্দি করে সালাম দাদু বাইরে বেরিয়ে আসলেন। সালাম দাদু বাইরে এসে সবাইকে বললেন, আমি এই জিনটাকে বন্দি করছি। আসলে এখানে ঘটনা হলো, আপনাদের গ্রামে একটা জিন না, একটা পুরো জিন গোত্রের নজর পড়ছে। ওই জিনদের দরকার 7টা বাচ্চা। ওরা অলরেডি 5টা বাচ্চাকে নিয়েছে, আরও 2টা বাচ্চা নেওয়ার কথা বলছে।
তা এখন থেকে সাবধানে থাকবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে। আমি 2 জন জিনকে বন্দি করছি, এরপরে যে আসুক সবাইকে আল্লাহর রহমতে বন্দি করবো, আপনারা চিন্তা করবেন না। এই বলে সালাম দাদু আমি সেই গ্রাম থেকে চলে আসি বাড়িতে। ওইদিকে জিনরা যে আয়েশা পরি ফাতেমা পরি স্বামীর প্রাসাদে বসে আছে। এমন সময় আয়েশা বললেন, এখন কি করব? আমরা তো এই দৈত্যের মতো পিশাচ জিনদের মধ্য থেকে 3টা জিনকে হত্যা করতেই পারছি না। ওদের মেরে ফেলেছে আবার বেঁচে উঠে। এটা কিভাবে হচ্ছে এটা তো বুঝতে পারছি না। তখনই ফাতেমা পরির স্বামী জিন সর্দার উনি বললেন, আমি এই বিষয়ে খোঁজ নেব। আমি আমার রাজ্যের বয়স্ক জিনকে খোঁজ নিতে পাঠাই, উনি গিয়ে তথ্য নিয়ে আসুক। এটার কারণ কি, কেন ওই জিন 3টাকে মারতে পারছি না? এই বলে ফাতেমা পরির স্বামী তার রাজ্যের 2 জন বয়স্ক জিনকে খবর নিতে পাঠালেন। ওনার কথাই সে জিন 2 জন খবর নিয়ে গেলেন। ওরা খবর নিয়ে যাবার পর অনেক খোঁজ খবর নিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসলেন। ওরা এসে বললেন, আমরা কিছু জানতে পারিনি সর্দার, আমাদের মাফ করবেন। আমরা অনেকভাবে খোঁজ নিয়েও জানতে পারিনি ওই জিন 3টা মারা যাবার পর বেঁচে ওঠে কিভাবে। সেই জিন 2 জনের কথায় আয়েশা পরি ও ফাতেমা পরি চিন্তিত হয়ে পড়ে। এভাবে কেটে যায় একটা দিন। এদিকে আমাদের এখানেই কেটে যায় একটা দিন। একদিন পর সেই গ্রাম থেকে আবারও খবর আসে, আবারও 2টো বাচ্চা হারিয়ে গেছে, মোট 7টা বাচ্চা হারিয়ে গেছে। এই খবর পেয়ে সেদিন সন্ধ্যাবেলা সালাম দাদু আমি সেই গ্রামে আবারও যাই। আমরা ওখানে যাবার পর সে গ্রামের সবাই ওখানে জড়ো হন। সবাই জড়ো হয়ে সালাম দাদুকে বলে, কবিরাজ মশাই, ওই জিনেরা আমাদের গ্রাম থেকে মোট 7টা বাচ্চাকে নিয়ে গেল। আপনি কি কিছুই করতে পারবেন না? আপনি একটু চেষ্টা করে দেখুন না ওদের কোনোভাবে ফিরিয়ে আনা যায় কিনা। সবার কথায় সালাম দাদু বললেন, আমি দেখি, আমি এখন এখানে ওই গোত্রের মানে যে জিনটাকে হাজির করাবো। এই বলে সালাম দাদু সবার সামনে তার জানা শক্তিশালী বিদ্যা প্রয়োগ করে ওই গোত্রের মেয়ে জিনকে হাজির করার চেষ্টা শুরু করলেন। এভাবে বেশ কিছুক্ষণ যাবার পর হঠাৎ করে চারিদিকে প্রচণ্ড ঝড় বাতাস শুরু হলো। ঝড়ের বেগে সেখানে আসলেন দৈত্য আকারের বেশ কয়েকটা জিন। সে জিনদের দেখে গ্রামবাসী যে যেদিকে পারে দৌড়ে পালায়। সবাই পালিয়ে যাবার পর সালাম দাদু কিছু করার আগেই সেই জিনেরা সালাম দাদু আমাকে ধরে নিয়ে যান তার রাজ্যে। ওইদিকে জিন রাজ্যে একদিন চলে যাবার পরের দিন আয়েশা পরি ফাতেমাকে বললেন, ফাতেমা, ওই পিশাচ জিনেরা যে কোনো সময় আমাদের উপর আবার আক্রমণ করতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। আয়েশা পরির কথা শেষ হতে না হতেই প্রাসাদের বাইরে থেকে আওয়াজ আসলো, আর তখনই একজন জিন এসে খবর দিলেন যে ওই দৈত্যর মতো পিশাচ জিনেরা আক্রমণ করছে। ওরা ওদের সৈন্য নিয়ে নিজের প্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছে। এই কথাটা শুনে আয়েশা পরি, ফাতেমা পরি ও ফাতেমা পরির স্বামী প্রাসাদ থেকে বাইরে বের হয়ে আসেন। ওরা বাইরে এসে দেখে ঠিকই ওই দৈত্যের মতো পিশাচ জিনেরা দাঁড়িয়ে আছে। ওদের দেখে আয়েশা পরি বলল, আপনারা আবার কেন আসছেন? আপনাদের অনেক জিনকে হত্যা করেছে, এর পরও কি আপনাদের শিক্ষা হয়নি? আয়েশা পরির কথায় ওদের মধ্য থেকে যেন মেয়ে যে 3 জন পিশাচ জিন আছে যাদেরকে মেরে ফেলা যায় না, সে 3 জন বলে ওঠে, আয়েশা পরি, আমাদের জিনেদের মেরে ফেলেছ বলেই তো রাগটা আরো বেশি উঠছে। আমরা তোমাদের কাউকে ছাড়ব না, সবাইকে মারবার সাথে এই রাজ্যটা দখল করব। ওদের কথায় ফাতেমা পরি বললেন, আমাদের মারা কি এতই সোজা? আপনাদের যে বাকি সৈন্য জিনেরা আছে সবাইকে যদি হারাতে না চান তাহলে এখান থেকে পালিয়ে যান, নইলে ওদের সবার মৃত্যু হবে আমার ও আয়েশার হাতে। ফাতেমা পরির কথায় জিনেরা বললেন, ফাতেমা পরি, আয়েশা পরি, তোমরা শোনো, তোমরা আমাদের আর কোনো জিনকে হত্যা করতে পারবে না, কারণ আজকের পর থেকে আমাদের সকল জিনেরা অনেক শক্তিশালী হয়ে যাবে। কারণ আজকে আমরা 7 জন মানুষের বাচ্চাকে শয়তানের নামে বলি দিয়ে নিজেদের শক্তি দ্বিগুণ করব। আয়েশা পরি, এটা ছাড়াও আরেকটা চমক আছে। এই বলেই সেই জিনেরা হাত ইশারা করলে ওদের জিনেরা 7টা বাচ্চাকে নিয়ে ওখানতে আসে, সাথে ধরে নিয়ে আসে সালাম দাদু আমাকেও সালাম দাদুকে দেখে আয়েশা পরি, ফাতেমা পরি ওরা অবাক হয়ে বলে, আরে তোমরা এখানে কিভাবে আসলা? এদিকে আয়েশা পরি, ফাতেমা পরিকে দেখে আমিও সালাম দাদু আমরা অবাক হয়ে আছি। আমি জিজ্ঞাসা করলাম, আয়েশা, ফাতেমা, তোমরা এখানে? আমার কথা শুনে আয়েশা বললেন, তোমাদের এখানে কি জন্য নিয়ে আসলো? আয়েশার কথা জবাবে ওকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে আয়েশা পরি আমাকেও সালাম দাদুকে বললেন, ওই গ্রাম থেকে যে জিনেরা বাচ্চা ধরে নিয়ে আসতো আর এখানে ফাতেমা পরির স্বামীর রাজ্য দখল করতে যে জিনেরা আসছে, এরা একই জিন, এরা সবাই এক গোত্রের। দৈত্যের মতো পিশাচ জিনেরা সেই গ্রাম থেকে বাচ্চা ধরে নিয়ে আসতো যেন ওদের বলি দিয়ে শক্তিশালী হওয়া যায়। এদিকে আবার তারাই ফাতেমা পরির স্বামী রাজ্যটা দখল করতে চায়। আয়েশা পরির কথায় সেই দৈত্যের মতো পিশাচ জিনের মধ্যে একজন বললেন, আয়েশা পরির চমকটা কেমন হলো?
আমাদের শক্তি বাড়াতে 7টা বাচ্চার প্রয়োজন ছিল। সেই জন্য আমাদের গোত্র থেকে একটা জিন যেত ওই মানুষের গ্রামে বাচ্চা নিয়ে আসতে। আমাদের গোত্রের জিন ওই গ্রাম থেকে বাচ্চা নিয়ে আসতে গিয়ে এই সালাম কবিরাজের কাছে বন্দী হন। তারপর আবারও আরেকটা জিনকে পাঠাই, সেও গিয়ে বন্দী হন। পরপর 2টা জিনকে বন্দী করায় আমরা রেগে গিয়ে কবিরাজ ও কবিরাজের সাথে আসা এই নিষাদ নামে ছেলেটাকে তুলে নিয়ে আসি। ওদেরকে ধরে নিয়ে আসার পর খোঁজ নিয়ে জানতে পারি এই নিষাদ নামে ছেলেটা তোমার স্বামী ও সালাম কবিরাজ তোমাদের দাদু। আমরা ওদের ধরে নিয়ে আসছি, ওরা এখন আমাদের কাছে বন্দী। আয়শা পরে এখন কি করবি আমার? এখন আমাদের উপর আক্রমণ করতে আসলেই তোর স্বামী ও এই কবিরাজকে এখানেই মেরে ফেলবো। ওই পিশাচ জিনটার কথা আয়শা বললেন, আমার স্বামী আমার জীবন, আমার স্বামী সালাম দাদু সহ গ্রামের যত বাচ্চা আছে, কারো যদি এক ফোঁটাও ক্ষতি হয় তাহলে তোদের তো মারবই, তোদের বংশের কাউকে বাঁচিয়ে রাখবো না। আয়শাপরির কথায় দত্তের মতো পিশাচ জিনের মধ্যে ওই 3জন জিন একটু সামনে এগিয়ে আসলেন। ওরা এগিয়ে এসে বললেন, তোর যদি এতই শক্তি তাহলে আমাদেরকে মেরে ফেলে দেখা। ওদের কথা আয়শা কিছু বললেন না, কারণ ওদেরকে মেরে ফেলে ওরা আবারও বেঁচে যায়। তখন ওই জিনেরা বললেন, আয়শাপরি শোন, তোর স্বামী সালাম কবিরাজ সহ গ্রামের 7টা বাচ্চা আমাদের কাছে বন্দী থাকলো। আমরা একটা দিন সময় দিলাম, কালকের মধ্যে যদি আমাদের ইচ্ছাকৃতভাবে এই রাজ্যটা ছেড়ে না দেয় তাহলে কালকেই নিষাদ ও সালাম কবিরাজকে মেরে ফেলব। সাথে ওই 7টা বাচ্চাকে বলি দিয়ে আমরা হব শক্তিশালী। আমরা শক্তিশালী হয়ে তোমাদের সাথে যুদ্ধে এই রাজ্য দখল করব। এই বলে সেই দৈত্যের মতো পিশাচ জিনেরা আমাকে সালাম দাদু সহ বাচ্চাদের ধরে তাদেরকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। ওরা চলে যাবার পর আয়শাপরি কান্না করে ফেলে। ঝামেলার উপর যেন আরও ঝামেলা এসে পড়ল। যদিও আয়শা ও ফাতেমাপরি ওই জিনদের সাথে যুদ্ধ করত, কিন্তু আমাকেও সালাম দাদুকে ধরে নিয়ে আসার ওরা আর যুদ্ধ করার সাহস করছে না। আয়শার কান্না দেখে ফাতেমাপরি আয়শাকে শান্ত করে বলল, আয়শা কান্না করো না, আমাদের আগে এই তথ্যটা নিতে হবে ওই পিশাচ 3টা জিনকে কেন মেরে ফেলা যাচ্ছে না। এর কারণটা আগে জানলে তখন আমাদের ওদের উপর আক্রমণ করতে সুবিধা হবে। ফাতেমাপরির কথা আয়শা বললেন, আমাদের বড় বাবা জিনকে ডাকতে হবে। বড় বাবা তো বয়স্ক অভিজ্ঞ জিন, উনি হয়তো এই বিষয় জানতে পারে। এই বলে আয়শা বড় বাবা জিনকে মনে মনে স্মরণ করলেন। আয়শার ডাকে বড় বাবা জিন আসলে আয়শা সালাম দিয়ে বলেন, বড় বাবা একটা ঝামেলায় পড়ে আপনাকে ডাকলাম। একটা তথ্য জানা খুব জরুরি, নইলে আমার স্বামী সালাম দাদু অনেক বাচ্চাদের বাঁচানো যাবে না, সাথে রাজ্যটাও হারাতে হবে। এই বলে আয়শাপরি বড় বাবা জিনকে সব ঘটনা খুলে বলে। সব শুনে বড় বাবা জিন বলে, আয়শা চিন্তা করো না, আল্লাহর রহমতে শেষমেশ জয় তোমাদের হবে। আমাকে এখন কি করতে হবে বলো। তখন আয়শা বললেন, বড় বাবা আপনি শুধু এই খবর আমাদেরকে এনে দিন, আমরা ওই পিশাচ জিন 3টাকে মারতে পারি না কেন? ওদের মেরে ফেললে আবার বেঁচে যায় কিভাবে? এটা কিভাবে সম্ভব? আপনি খবরটা এনে দিন। আয়শার কথায় বড় বাবা জিন বলেন, আয়শা আমার খবর নিতে যেতে হবে না, আমি এই বিষয় জানি। আমার ওস্তাদ জিন একদিন এই বিষয় বলেছিল, তোমার ওই 3টা জিনকে মারতে পারো না, মারলে আবার বেঁচে উঠবে। এর কারণ কি জানো? এর কারণে 3টা জিন তাদের আত্মাকে বন্দী করে রাখছে একটা জায়গায়। ওই 3টা জিন লুসিফার মানে সরাসরি শয়তানের পূজা করে। ওরা দীর্ঘদিন শয়তানের পূজা করে নিজের মধ্যে ওই শক্তিটা নিয়ে আসছে। ওই 3টা ওদের আত্মা এমন একটা জায়গায় বন্দী করে রাখছে, সেটা হয়তো ওরা ছাড়া কেউ জানে না। ওদের আত্মা অন্য জায়গায় বন্দী থাকার কারণে তোমরা ওদের মেরে ফেলতে পারো না। ওদেরকে মারতে হলে ওদের আত্মাকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। তোমাদের একটু খুলে বলি, ধরো ওই জিন 3টার আত্মা যেখানে বন্দী, তোমরা যদি সেখানে যাও, সেখানে গিয়ে দেখবা ওই জিন 3টা সেখানে। ওগুলো হলো যে ওদের আত্মা। আর এখানে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, এগুলো মনে করো শুধু শরীর, এই শরীরের ভেতরে ওদের আত্মা নেই, তাই এদেরকে মারতে পারো না। এদেরকে মারতে হলে ওই আত্মাগুলোকে মেরে ফেলতে হবে, তাহলে এরা এমনিতেই মারা যাবে। এখন কথা হলো, ওই 3টা জিন কোথায় যে ওদের আত্মা বন্দি করে রাখছে সেটা কে বা জানে। এই বিষয় জানতে গিয়ে অনেক গভীরে গিয়ে নিখুঁতভাবে তথ্য নিতে হবে। আমি এই বিষয়ে তথ্য নিতে এখনই বেরিয়ে পড়ছি। আশা করি এই বিষয় জেনে তারপর ফিরব। বড় বাবা জিনের কথায় ফাতেমাপরি বললেন, বড় বাবা আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আপনি আমাদের এত তথ্য দিলেন। এখন যদি ওদের আত্মা কোথায় বন্দি করা আছে এটা জানতে পারেন, অনেক উপকার হয়। কালকের মধ্যে এটা জানতে না পারলে অনেক সমস্যা হয়ে যাবে। ফাতেমার কথায় বড় বাবা জিন বলেন, আমি চেষ্টা করব কালকের আগে জানার। এই বলে চলে গেলেন বড় বাবা জিন। বড় বাবা জিন চলে যাবার পর আয়শাপুরি ও ফাতেমাপুরি অপেক্ষা করতে থাকেন।
ওইদিকে কালকেই ওই জিনেরা আমাকেও সালাম দাদুকে মেরে ফেলবে যদি জিন রাজ্যটা ওদের দিয়ে না দেয়া হয়। এইসব চিন্তায় কেটে গেল সেই দিনটা। পরের দিন কথা মতো আয়শা পরী, ফাতেমা পরীর স্বামীও তাদের রাজ্যর হাজার হাজার জিন চলে গেল ওই পিশাচ জিনদের কাছে। ওদের কাছে যাবার পর আয়শা পরী ও ফাতেমাকে দেখে বলল, ফাতেমা পরী, আয়শা পরী, তোমরা কি ভাবলা? আমাদের কথায় কি রাজি নাকি রাজি না? এই জিন রাজ্য আমাদের করে ছেড়ে দিবে কিনা? এখন থেকে আমরা এই জিন রাজ্য শাসন করব। ওদের কথা আয়শা বললেন, না, আপনাদের অন্যায়ভাবে এই রাজ্য দখল করতে দেব না। আপনাদের শেষবারের মতো বলছি, সালাম দাদু, আমার স্বামী নিষাদ ও গ্রামের সকল বাচ্চাদেরকে আমাকে ফিরিয়ে দিন। বাঁচতে চাইলে যা বলি তাই করুন। আয়শার কথাই জিনরা বলতে শুরু করলেন। ওরা বললেন, আয়শা, তুমি আমাকে বাঁচার কি সুযোগ দিবা? আমি তোমার স্বামী সহ সবাইকে বাঁচার একটা উপায় বলছিলাম, কিন্তু তোমরা এতে রাজি না। তাই এখন তোমাদের সবাইকে মারব। তার আগে এই বাচ্চাদের বলি দিয়ে নেই আগে। এবারে সেই পিচার জিনটা অন্য জিনদের আদেশ করলেন বাচ্চাগুলোকে সামনে নিয়ে আসতে। ওর কথায় অন্য জিনেরা বাচ্চাগুলোকে নিয়ে এসে লাইন অনুযায়ী শুয়ে দিলেন। সবাইকে শুয়ে দেওয়ার পরপর ওই তিনটা শক্তিশালী জিন যাদের মেরে ফেলা যায় না, সেই তিনটা জিন ধারালো ছুরি হাতে নিয়ে বাচ্চাগুলোর দিকে এগিয়ে যেতে লাগলেন। এটা দেখে আয়শা পরী, ফাতেমা পরী সহ সবাই বলতে লাগলেন, না, এটা করো না, থামো। তখন ফাতেমা পরীর স্বামী জিন সর্দার বলে উঠলেন, ঠিক আছে, আমি রাজি। আমি এই রাজ্য তোমাদের করে দিব। আমি সর্দার থেকে সরে যাব। আজ থেকে তোমরা এই রাজ্য শাসন করবা, তবু বাচ্চাগুলোকে মারবে না। ফাতেমা পরীর স্বামীর কথায় ওই পিচার জিনেরা বললেন, তোমার রাজ্য আমাদের করে দিবা, এই জন্য আমরা আয়শা পরীর স্বামী ও সালাম কবিরাজকে ফিরিয়ে দিতে পারি, কিন্তু এই বাচ্চাগুলোকে ছাড়তে পারবো না। এদেরকে আমাদের শক্তি বাড়াতে বলি দিতেই হবে। এই ভেবে সেই জিনেরা বাচ্চাগুলোকে বলি দিতে যাবে এমন সময় বড় বাবা জিন এসে ওদের আঘাত করে ফেলে দিলেন। এদিকে তখনই সেকেন্ডের মধ্যে ফাতেমা পরী ওই পিছার জিনদের ওপরই ঝাঁপিয়ে পড়লেন আর আঘাত করতে লাগলেন। শুধু ফাতেমা পরী, আয়শা পরী না, ফাতেমা পরীর স্বামীর রাজ্যের যত জিন আছে সবাই দত্তের মতো পিচার জিনদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। এইভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ হলো ওদের মাঝে। বেশ কিছুক্ষণ যুদ্ধ হবার পর আয়শা পরী, ফাতেমা পরী, বড় বাবা জিনসহ সবাই ওই পিচাস জিনদের মধ্যে মেন তিনটা জিনকে ছাড়া সবাইকে ওখানে মেরে ফেললেন। সকল জিনকে মেরে ফেলে আয়শা পরী আমাকে ও সালাম দাদুকে ওদের কাছে নিয়ে আসলেন। সাথে নিয়ে আসলেন ওই সকল বাচ্চাকে। সবাই নিজের দিকে নিয়ে আসায় আয়শা ও তিনটা জিনকে বললেন, কি বলছিলাম না সবাইকে শেষ করব? আপনাদের গোত্রের আর একটা জিনও বেঁচে নেই, আপনারা তিনজন ছাড়া। সবার মতো আপনারাও কি মরতে চান? আয়শার কথায় তিনটা জিন হাসতে হাসতে বলল, আয়শা পরী, তুই কেন? দুনিয়াতে যত জিন আছে সবাই আসলেও এখন আমাদের তিনজনকে মারতে পারবে না। আমাদের মারলে আমরা আবারও বেঁচে উঠব। তুই কি ভেবেছিস আমাদের সকল জিনদের মেরে তোর স্বামী সালাম কবিরাজ ও মানুষের 7টা বাচ্চাকে উদ্ধার করে তোদের কাছে নিয়েছিস? না, তোর ওদের নিতে পারিসনি। আমরা জানতাম তোমরা চালাকি করে আমাদের ওপর আক্রমণ করবে, তাই আমরা জিনদের তোমার স্বামী নিষাদ, সালাম কবিরাজ ও বাচ্চাদের রূপ নিতে বলি। তোমার সামনে যারা দাঁড়িয়ে আছে সবাই আমার জিন। এই বলে সেই জিনটা হাত দিয়ে ইশারা দেয়। সাথে সাথে আয়শা পরী দেখলেন সেখানে থাকা আমি, সালাম দাদু ও বাচ্চারা কেউ আসল বা ওরা সকল পিছাস জিন, ওরা আমাদের রূপ নিয়েছিল। সে জিনের ইশারায় আমাদের রূপ নিয়ে থাকা জিনেরা বাতাসে মিশে যায়। ওরা বাতাসে মিশে যাওয়ায় ওই তিনজন পিছাস জিন হাসতে হাসতে বলেন, বোকার দল, তোদের বোকা বানালাম। আয়শা পরী তোর স্বামী, তোর দাদু, সালাম কবিরাজ সহ ওই গ্রাম থেকে নিয়ে আসা সকল বাচ্চারা আমাদের কাছে বন্দি আছে। কাল অমাবস্যা রাত, কালকে আমরা সত্যি সত্যি ওদের বলি দিব, সবাইকে মেরে ফেলবো। তোদের যদি ক্ষমতা থাকে আমাদের তিনজনকে আটকে দেখা। ওদের কথা আয়শা পরী ও ফাতেমা পরী ওদের ধরে আঘাত করতে করতে মেরে ফেলে, কিন্তু একটু পর ওরা আবার জীবিত হয়। ওরা জীবিত হওয়ায় আয়শা ও ফাতেমা আবারও ওদের হাত পা মাথা ছিঁড়ে ফেলে, কিন্তু অবাক করা বিষয় হলো ওগুলো আবার কিছুক্ষণের মধ্যেই জোড়া লাগে আর ওরা বেঁচে যায়। ওই তিনটা জিন আবারও বেঁচে গিয়ে এবার ওরা আয়শা ও ফাতেমাকে আঘাত করে সেখান থেকে চলে যায়। ওরা চলে যাবার পর বড় বাবা জিন আয়শা ও ফাতেমাকে বলেন, তোমরা কি করছো? সব জেনে কেন ওদের আঘাত করছো? তোমরা ওদের মারতে পারবা না? ওদের মারতে হলে ওদের বন্দি করা আত্মাকে মারতে হবে, আর আমি জানতে পারছি ওদের আত্মা কোথায় বন্দি করা। চলো প্রাসাদে চলো, সব বলছি। বড় বাবা জিনের কথায় সেখান থেকে সবাই প্রাসাদে ফিরে আসে। প্রাসাদে এসে আয়শা জিজ্ঞাসা করেন, বড় বাবা বলুন, ওই তিনটা জিনের আত্মা কোথায় আর কিভাবে বন্দী? তখন বড় বাবা জিন বললেন, সমুদ্রের গভীরে একটা জায়গা আছে, সেখানে আছে মায়াবী জঙ্গল। ওই মায়াবী জঙ্গল একটা গাছের সাথে বেঁধে রাখা।
3টা জাদুকরি বোতল। সে বোতল বন্দি ওদের আত্মা। সে জায়গায় আবার পাহারায় আছে অন্য জিনেরা। ওখানে যাওয়াটা এতটা সহজ না। বড় বাবা জিনের কথা আয়েশা বললেন, কিন্তু তবু আমাদের যে ওখানে যেতেই হবে। ওখানে না গিয়ে বন্দি করা জিনের আত্মাকে মেরে না ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তখন বড় বাবা জিন বললেন, হ্যাঁ সেটা তো হবে, আমাদের আগে ওই জিনদের আটকাতে হবে। আমি জানি কালকে অমাবস্যার রাত, কালকে ওরা বাচ্চাগুলোকে বলি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা এটা করতে দেব না। আমরা 4 জন ওদের 3 জনের উপর ঝাঁপিয়ে পড়ব। এরপর যুদ্ধ শুরু হবে। যুদ্ধের এক পর্যায়ে একজন চলে যাবে ওই গভীর সমুদ্রের নিচে সেই মায়াবী জঙ্গলে। সেখানে গিয়ে বন্দী হওয়া আত্মাগুলোর বোতল ভেঙে ফেললে হয়ে যাবে। বড় বাবা জিনের কথা আয়েশা বললেন, ঠিক আছে, তাহলে তাই করা হবে। কালকে আমরা ওদের সাথে যুদ্ধ করব। আয়েশার কথায় বড় বাবা জিন বললেন, ঠিক আছে, আমি আজকে আসি, কালকে সময় মতো চলে আসব। কথাটা বলে বড় বাবা জিন চলে যাওয়ায় আয়েশা পরি ফাতেমা পরীকে বললেন, ফাতেমা, আমি একটু বাড়ি থেকে আসি, মা বাবা হয়তো নিশাদের জন্য চিন্তা করছে। আয়েশার কথায় ফাতেমা পরি মাথা নাড়লে আয়েশা চলে আসলেন আমার বাড়িতে। আয়েশা বাড়িতে আসে মা বললেন, বৌমা তুমি আসছো? নিশাদ কোথায়? পরশু থেকে ছেলেটা বাড়িতে নেই। ওকে আমাদের একটু শান্তিতে থাকতে দেবে না? 2 দিন ধরে বাড়িতে নেই, ওকে তো অনেক জায়গায় খুঁজেছি। নিশাদ তো নেই, তুমিও নেই, তোমার কোথায় ছিল? নিশাদ কোথায়? মায়ের কথা আয়েশা বললেন, মা আসলে হয়েছে কি, হঠাৎ করে আমাকে ও নিশাদকে জিন রাজ্যে যেতে হয়েছে। আমার পরিচিত একটা জিনের বিয়ে, তাই ওখানে গিয়েছিলাম। আমরা আল্লাহর রহমতে কালকে চলে আসব, আপনি চিন্তা করবেন না মা। আয়েশার কথায় মা বললেন, আরে তোমরা বিয়েতে যাও, এতে আমার কোনো সমস্যা নেই, যাওয়ার আগে বলে যাবে না? আমার তো মা বাবা, আমাদের তো চিন্তা হয়, তাই না? মায়ের কথা আয়েশা বলল, আমাদেরই ভুল হয়েছে, আপনাদেরকে বলে যাওয়া উচিত ছিল। তখন মা বললেন, তা বৌমা কালকে চলে আসো কিন্তু, কেমন? মায়ের কথা আয়েশা বললেন, ঠিক আছে মা, আমি তাহলে আসি। এই বলে আয়েশা অদৃশ্যভাবে আমাদের বাড়িটা বন্ধ করে দিলেন, কারণ ওই 3টা পিচার জিন মা বাবার উপর আক্রমণ যেন না করতে পারে। বাড়িটা বন্ধ করে দিয়ে আয়েশা সালাম দাদুর বাড়িতে গেলেন। আয়েশাকে দেখে সালাম দাদুর বউ মানে দাদি বললেন, আরে আয়েশা পরি, তুমি আসছো, ভালো করেছ। তোমার সালাম দাদুর কোনো খবর জানো কি? উনি 2 দিন আগেই নিশাদের সাথে কোনো গ্রামে জানিয়ে গেছে কবিরাজি করতে। 2 দিন ধরে তো উনি বাড়িতে আসছে না। তুমি ওনার কোনো খবর বলতে পারবে? দাদির কথা আয়েশা বললেন, হ্যাঁ দাদি, আমি জানি সালাম দাদু দূরের একটা গ্রামে গেছে, সেখানে বড় একটা সমস্যার জন্য ওখানে থাকতে হচ্ছে। আল্লাহর রহমতে কাল ওনার কাজ শেষ হবে, কালকে উনি আসবে। আয়েশার কথায় দাদি খুশি হয়ে বললেন, ও শুনে খুশি হলাম, তুমি বসো, তোমাকে কিছু খেতে দিই। না না দাদি, আমি কিছু খাবো না, আমার একটা কাজ আছে, আমি আসি, অন্য একদিন সময় এসে খাবো। এই বলে আয়েশা আবারও চলে গেলেন জিন রাজ্যে ফাতেমা পরীর কাছে। আয়েশাকে দেখিয়ে ফাতেমা বলল, নিশাদ ভাইয়ের মা বাবার সাথে কথা বললা? তখন আয়েশা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ওদের মিথ্যা কথা বলে শান্ত করে এসেছি। কিন্তু দেখো, আমার স্বামী সালাম দাদু সহ গ্রামের ছোট ছোট বাচ্চারা কত বিপদে আছে, আমাদের কাল সঠিক সময় ওদের কাছে যেতে হবে। আয়েশার কথায় ফাতেমা পরীর স্বামী বললেন, হ্যাঁ, আমরা ওই 3 জন পিছাস জিনদের হাত থেকে ওদের রক্ষা করব ইনশাল্লাহ। এ বলে ওরা আলোচনা করতে লাগলেন। এভাবেই সে দিনটা কেটে গেল। সেই দিনটা কেটে যাবার পরের দিন বড় বাবা জিন আসলেন। বড় বাবা জিন এসে বলল, চলো আমাদের ওখানে, ওদের এখনই যেতে হবে ওখানে। বড় বাবা জিনের কথা আয়েশা পরী, ফাতেমা পরী ও ফাতেমা পরীর স্বামী চলে গেলেন সেই 3টা পিছাস জিনের কাছে। ওদের কাছে যাওয়ায় ওরা বললেন, জানতাম তোরা আসবি, আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবি এটা জানতাম। ওদের কথা আয়েশা পরী বললেন, তোমাদের শেষবারের মতো বুঝে বলছি, এই বাচ্চাগুলোর ক্ষতি করো না, ওদের ছেড়ে দাও, সাথে নিশাদ ও সালামকে ছেড়ে দাও। বড় বাবা জিনের কথায় পিছাস জিনেরা বলেন, তোরা তো জ্ঞান দিতে হবে না, আমাদের গোত্রের সকল জিনদের মেরে ফেলেছিস তোরা, আমরা 3 জন তোদের কাউকে ছাড়ব না, তোদের আগে এদের ব্যবস্থা করি। এই বলে 3টা জিনের মধ্যে একটা জিন একটা ছুরি হাতে নিলেন। অন্যদিকে বাকি 2টা জিন, একজন আমাকে ধরলেন, আরেকটা সালাম দাদুকে ধরলেন। আমাকেও সালাম দাদুকে ধরে ওরা আয়েশা ও ফাতেমার উদ্দেশ্য করে বললেন, আয়েশা পরী, তুইও তোদের মধ্যে কেউ যদি এই বাচ্চাগুলোকে বলি দেওয়া থেকে বাধা দিস বা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করিস, তো তোর স্বামী নিশাদ ও সালাম কবিরাজের মাথা এক টান দিয়ে ছিঁড়ে ফেলবো। এই বলে 2টো জিন আমাকেও সালাম দাদুকে ধরে রাখলেন। আরেকটা জিন এগিয়ে যাচ্ছে সেই বাচ্চাগুলোকে বলি দিতে। সেই জিনটা এগিয়ে যাচ্ছে দেখে বড় বাবা জিন বললেন, এই থামো, বাচ্চাগুলোকে মেরো না, ছেড়ে দাও ওদেরকে। বড় বাবা জিনের কথায় ওই জিনেরা বলল, না ছাড়বো না, তোমাদের সামনে সবাইকে মারব। এই বলে সে জিনটা হা হা করে হেসে একটা বাচ্চার গলায় ছুরি ধরলেন। এদিকে ঠিক তখনই বড় বাবা জিন বললেন, থামো, সকল বাচ্চাদের ছেড়ে দাও,
নইলে গভীর সমুদ্রের নিচে ওই মায়াবী জঙ্গলে গিয়ে ওই ঘরের কাছে যাব যেখানে তোমাদের আত্মা বন্দি করে রাখা হয়েছে। বড় বাবা জিনের কথায় এবার ওই তিনজন পিশাচ জিন একে অপরের দিকে তাকিয়ে চিন্তিত হয়ে বললেন, তুই তুই সব জানলি কি করে? তখন বড় বাবা জিন বললেন, কি শুনে চিন্তা চলে আসলো তাই না? ভয় চলে আসছে? তোদের আর শেষ রক্ষা হবে না। আমি এখনই যাচ্ছি তোমার আত্মা বন্দি রাখা জায়গায়। কথাটা বলে বড় বাবা জিন সেখানে যেতে লাগলেন। এমন সময় সেই পিশাচ জিন তিনটা আমাকে, সালাম দাদুর ও বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে বড় বাবা জিনকে গিয়ে ধরলেন। এদিকে এই সুযোগে ফাতেমাপুরীর স্বামী আমাকে, সালাম দাদু ও বাচ্চাদের তার কাছে এনে রাখলেন। সেই তিনটা পিশাচ জিন বড় বাবা জিনকে ধরে আঘাত করতে থাকে। এদিকে তখনই আয়েশা ও ফাতেমাপুরী ওদেরকে ধরে। শুরু হয় সবার মাঝে লড়াই। আয়েশাপুরী ও ফাতেমাপুরী ওদের যতই মারে ওদের কিছুই হয় না, উল্টো ওরাই আয়েশাপুরী, ফাতেমাপুরী ও বড় বাবা জিনকে আঘাত করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর বড় বাবা জিন আয়েশাপুরী ও ফাতেমাপুরী আহত হয়ে পড়লেন, দুর্বল হয়ে গেলেন ওরা। এমন সময় বড় বাবা জিন আয়েশাকে বললেন, আয়েশা তুমি চলে যাও সমুদ্রের নিচে ওই মায়াবী জঙ্গলে, আমরা এদিকটা দেখছি। বড় বাবার কথায় আয়েশা একটা জিনকে আঘাত করে ফেলে দিয়ে যেতে থাকে মায়াবী জঙ্গলে। এটা দেখে দুটো জিন আয়েশার পিছু নেয়। এদিকে বড় বাবা জিন ও ফাতেমাপুরী তিনটা জিনকে আঘাত করছে আর ধরে রাখছে এরা যেন আয়েশার পিছু নিতে না পারে। ফাতেমাপুরী ও বড় বাবা জিন পিছার জিন তিনটাকে আঘাত করছে। এমন সময় ফাতেমাপুরীর স্বামী এসে ফাতেমাকে বলল, ফাতেমা তুমি যাও, আয়েশাপুরীকে সাহায্য করো। আয়েশার কাছে যাও, আমি এদিকটা দেখছি, তাড়াতাড়ি যাও। স্বামীর কথায় ফাতেমাপুরী তাই করলেন। ফাতেমাপুরীও চলে গেলেন আয়েশাপুরীর কাছে। ফাতেমা ও আয়েশাপুরী দুইজন মিলে গভীর সমুদ্রের নিচে মায়াবী জঙ্গলের কাছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন ওখানে অনেক পাহারাদার পিশাচ জিন পাহারা দিচ্ছে। আয়েশা ও ফাতেমাকে দেখে ওরা এদের দিকে তেড়ে আসে। ওরা সাধারণ পাহারাদার জিন হওয়ায় ফাতেমা ও আয়েশাপুরী মিলে ওদের কিছুক্ষণের মধ্যে মেরে ফেললেন। সবাইকে মেরে ফেলে আয়েশা ও ফাতেমা ঢুকে পড়লেন সেই মায়াবী জঙ্গলে। আয়েশা ও ফাতেমা দুজন মিলে জঙ্গলে ঢুকে খুঁজতে লাগলেন ওই গাছটা, যে গাছের সাথে বেঁধে রাখা আছে ওই তিনটা বোতল, যে বোতলের ভিতরে বন্দি আছে সেই পিশাচ জিনদের আত্মা। আয়েশা ও ফাতেমাপুরী খুঁজতে খুঁজতে একটা জায়গায় গিয়ে দেখলেন একটা অদ্ভুত রকম গাছ। সেই গাছটার লতা পাতা ডালগুলো লম্বা লম্বা মানুষের হাতের মতো। এরকম গাছে বেঁধে রাখা বোতল তিনটা। এই বোতল তিনটা দেখে আয়েশা ও ফাতেমার গাছের কাছে গিয়ে যেই না বোতল তিনটাকে হাত লাগিয়েছে, এমন সময় সেই গাছের লতা ও হাতের মতো ডালগুলো আয়েশা ও ফাতেমাপুরীকে পেঁচিয়ে ধরেছে। সে লতা ও ডালগুলো এমনভাবে আয়েশা ও ফাতেমাকে পেঁচিয়ে ধরছে, এতে আয়েশা ও ফাতেমা দুজনে অনেক চেষ্টা করছে, শরীরে সমস্ত শক্তি দিয়ে সেখান থেকে নিজেদের ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমন সময় সেখানে আসলেন সেই তিনটা পিশাচ জিন। ওরা তিনজন মিলে ফাতেমাপুরীর স্বামী ও বড় বাবা জিনকে আঘাত করে আহত করে চলে আসছে সেখানে। ওরা এসে আয়েশাপুরী ও ফাতেমাপুরীর এমন অবস্থা দেখে হাসতে হাসতে বলতে লাগলেন, ফেসে গেছিস তাই না? বোকা, তোরা অনেক বোকা। এটা যেমন তেমন গাছ না, আর এই জঙ্গলটার যেমন তেমন জঙ্গল না, এটা মায়াজাদুর জঙ্গল। এখানে সব কিছু ভয়ানক। তোদেরকে যে গাছ পেঁচিয়ে ধরেছে, তোরা মারা না যাওয়া পর্যন্ত ওগুলো তোদের ছাড়বে না। ওই গাছ তোদের মারার আগে আমরাই তোদের মেরে আমাদের আত্মা বন্দি করা বোতল নিয়ে এখান থেকে পালিয়ে যাব। এই বলে সেই তিনটা জিন ফাতেমা আয়েশার দিকে এগিয়ে যাবে, এমন সময় সেখানে আসলেন বড় বাবা জিন। বড় বাবা জিন একা আসেনি, সাথে করে নিয়ে আসছেন সালাম দাদুকে। বড় বাবা জিন সালাম দাদুকে সাথে করে নিয়ে এসে সেই পিশাচ জিনকে বললেন, এই মায়াবী জাদুকরী জঙ্গলটা জিনদের কাছে ভয়ঙ্কর হয়ে মানুষদের কাছে কোনো সমস্যা না। সালাম, তুমি তোমার কাজটা করো। বড় বাবা জিনের কথায় সালাম দাদু তার সাথে থাকা জমজমের পানি সেই গাছটাতে ছিটিয়ে দিলেন, যে গাছটাকে আয়েশা ও ফাতেমাকে পেঁচিয়ে রেখেছে। সালাম দাদু পানি ছিটানোর সাথে সাথে ওই গাছটা আয়েশাপুরী ও ফাতেমাপুরীকে ছেড়ে দিলেন। গাছটা আয়েশা ফাতেমাকে ছেড়ে দেবার সাথে সাথে আয়েশাপুরী গাছের সাথে বেঁধে রাখা বোতল তিনটা হাতে নিলেন। বোতল তিনটা হাতে নেওয়ার সাথে সাথে সেই পিশাচ জিন তিনটা বলে উঠলেন, আয়েশাপুরী খবরদার ওগুলো ভেঙে ফেলিস না, ওগুলো আমাদের দিয়ে দে। আমরা কথা দিচ্ছি আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। আমরা আর ওই জিন রাজ্য দখল করার জন্য যুদ্ধ করব না। দয়া করে আমাদের বোতল তিনটা দিয়ে দে। ওদের কথা আয়েশা বললেন, অনেক ক্ষমতা দেখিয়েছিলি তাই না? তোদের নাকি মেরে ফেলা যায় না? আল্লাহ সৃষ্টি হয়ে শয়তানের উপাসনা করছিস এতদিন, আজ পালাতে পারবি না। কথাটা বলে আয়েশা সেই বোতল তিনটা ভেঙে ফেললেন। আয়েশা বোতল তিনটা ভেঙে ফেলার সাথে সাথে সেখান থেকে একটা ধোঁয়ার মতো কিছু একটা এসে সে তিনটা পিশাচ জিনের শরীরে ঢুকলেন।
এদিকে তখনই সেই পিশাচ জিন তিনটা সেখান থেকে পালাতে যাবেন, এমন সময় আয়শা, ফাতেমা ও বড় বাবা জিন ওদের ধরে ফেলে আর এইবার ওদেরকে মেরে ফেলতে সক্ষম হয়। আয়শা ও ফাতেমা সেই পিশাচ তিনটাকে মেরে ফেলে। ওদের মেরে ফেলার পর সবাই মিলে চলে আসে ফাতেমা পরীর স্বামীর প্রাসাদে। সেখানে ফিরে আসার পর ফাতেমা পরী ও ফাতেমা পরীর স্বামী বড় বাবা জিনকে অনেক ধন্যবাদ দেন। ওনারা বড় বাবা জিনকে বলেন, আপনি আমাদের তথ্য দিয়ে অনেক উপকার করেছেন। ওদের কথায় বড় বাবা জিন বললেন, আপনাদের সাহায্য করতে পেরে ভালো লাগলো, আমি তাহলে আসি। এই বলে বড় বাবা জিন সালাম দাদুকে বললেন, সালাম, তুমি এখান থেকে আগে বাড়িতে যাবে না, আগে যাবে ওই গ্রামে আর সকল বাচ্চাগুলোকে ওদের মা বাবার কাছে পৌঁছে দেবে। কথাটা বলে বড় বাবা জিন চলে যাবার পর ফাতেমা পরী আয়শাকে বললেন, আয়শা অনেক বড় উপকার করলে আমাদের। ফাতেমা পরীর কথা আয়শা বললেন, ফাতেমা, তুমি আমাকে অনেকবার উপকার করেছ, আজ তোমার উপকার করতে পেরে ভালো লাগলো। আমরা তাহলে আজকে আসি, মা বাবা আমারও নিশাদের জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই। এই বলে আয়শা আমাকে ও সালাম দাদুকে বললেন, চলো বাচ্চাগুলোকে নিয়ে আগে এই গ্রামে যাই। এই বলে আয়শা আমাদের সবাইকে নিয়ে জিন রাজ্য থেকে সেই গ্রামে আসলেন। তখন সন্ধ্যা ঘনিয়ে রাত নেমেছে। ওখানে আসার পর আয়শা সালাম দাদুকে বললেন, দাদু, আমি অদৃশ্যভাবে থাকি, তুমি সবাইকে ডাকো। আয়শার কথায় তাই করা হয়, সবাইকে ডাকা হয়। সালাম দাদুর কথায় গ্রামের সবাই ছুটে আসার নিজেদের বাচ্চাকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। সবাই বাচ্চাদের ফিরে পেয়ে খুশি হয়ে সালাম দাদুর বাহবা দিতে থাকে। সবাই অনেক প্রশংসা করে সালাম দাদুর আর জিজ্ঞাসা করে বাচ্চাগুলোকে কিভাবে ফিরে আনলো। সবার কথা জবাবে সালাম দাদু বললেন, কিছু কথা না জানাই ভালো, তবে শুধু একটা জেনে রাখুন, আমি জিনেদের সাহায্যে আল্লাহর রহমতে সব বাচ্চাদের ফিরে নিয়ে আসি। এই বলে সালাম দাদু বললেন, ওই জিনের আর কেউ বেঁচে নেই, আপনাদের আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না, আমরা তাহলে এখন আসি কেমন? কথা বলে আমিও সালাম দাদু ওনার বাড়িতে চলে আসি। সালাম দাদুর বাড়িতে আসার পর দাদু বলেন, আল্লাহর রহমতে আবারও একেবারে বেঁচে গেলাম, তাই না রে? দাদুর কথা আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ দাদু, ঠিক বলেছ। আচ্ছা, মা বাবা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে, তুমি থাকো, আমি বাড়িতে যাই। এই বলে বাড়ির দিকে রওনা করি। তখন আয়শা আসে আমার কাছে আর দুজনে গল্প করতে করতে বাড়িতে চলে যাই। বাড়িতে যাবার পর মা বাবা বলেন, তোমরা আসছো, কোথায় ছিলা 3 দিন থেকে? তখন আমি কিছু বলার আগে আয়শা বললেন, জিনরাজ্যে একটা বিয়েতে ছিলাম, আমি তো গতকাল মাকে এসে বলে গেছি। তখন বাবা বললেন, কোথাও গেলে বলে যাবে, নাইলে কিন্তু চিন্তা হয়, আমরা তোমাদের অনেক খোঁজাখুঁজি করেছি, বুঝলাম। বাবার কথা আমি বললাম, দুঃখিত বাবা, আমারই ভুল হয়েছে, হঠাৎ করে চলে গিয়েছিলাম তো, এখন থেকে আর এরকম হবে না। আমার কথায় বাবা বললেন, তোমরা ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে খেতে আসো, সবাই মিলে একসাথে খাই। বাবার কথা আমিও আয়শা ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে খেতে আসলাম। এরপর সবাই মিলে একসাথে খেয়ে আমিও আয়শা ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে শুয়ে শুয়ে আয়শাও আমি গল্প করছি। এমন সময় আয়শাকে বললাম, আয়শা, আজ অনেক বড় বাচ্চা বেঁচে গেছে, বিশ্বাস করো, আমিও সালাম দাদু ভাবতে পারিনি আমাদের ওভাবে হঠাৎ করে তুলে নিয়ে যাবে। আমার কথায় আয়শা বললেন, আল্লাহর রহমত ছিল বলে বেঁচে গেছি সবাই, ওগুলো বাদ দাও, ঘুমিয়ে পড়ো। আয়শার কথায় দুজনে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর পর মাঝরাতের দিকে একটা চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। আমাদের ঘুম ভেঙে যাওয়ায় আমি দরজা খুলে বাইরে গিয়ে দেখলাম মা দাঁড়িয়ে আছে। মাকে দেখে বললাম, মা কি হয়েছে? তখন মা বলল, ববিতাকে নাকি জিনে ধরেছে, ববিতা কেমন করছে সবাই এরকমই বলাবলি করছে। ববিতা হলো আমার চাচাতো বোন, আমার বাড়ির পাশের বাড়ির পরের বাড়িটা। ববিতাকে জিনে ধরেছে এটা শুনে ঘরে গেলাম। ঘরে গিয়ে আয়শাকে বললাম, আয়শা, ববিতাকে জিনে ধরেছে, তুমি একটা কাজ করো তো, তুমি অদৃশ্যভাবে ওদের বাড়িতে যাও আর ওই জিনটাকে ধরে ওকে এখান থেকে তাড়িয়ে দাও। আমার কথা আয়শা বললেন, না, আমার বর্তমানে এসব যাওয়া যাবে না, নতুন করে ঝামেলা জড়ানো যাবে না, একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা বলো, তুমি কি অসুস্থ? আমার কথা আয়শা আমাকে জড়িয়ে ধরে বললেন, নিশাদ, আল্লাহ আবারও রহম করেছে, আমি মা হতে চলেছি, তুমি বাবা হতে চলেছ। আয়শার কথায় আমি খুশিতে বলে উঠলাম, আলহামদুলিল্লাহ, এরকম একটা খুশির খবর পাবো ভাবিনি। খুশিতে চোখে পানি চলে আসছে। তখন আয়শাকে বললাম, ববিতাকে জিনে ধরেছে, ও তো আমার চাচাতো বোন, ওকে তো সাহায্য করতেই হবে। তখন আয়শা বললেন, এখন আমার জিনপরিদের সাথে ঝামেলা করা ঠিক হবে না, তাই আমি সালাম দাদুকে খবর দিয়ে আসছি, তুমি বাইরে যাও, সালাম দাদু হয়তো একটু পর চলে আসবে। আয়শার কথায় তাই করলাম, চলে গেলাম বাইরে। আমি বাইরে যাওয়ার কিছুক্ষণ পর সালাম দাদু আসলেন। সালাম দাদু আসে আমি খুশিতে সালাম দাদুকে আয়শা মা হতে চলেছে এই খবরটা বললাম। আমার কথায় সালাম দাদু অনেক খুশি হলেন। এরপর সালাম দাদুকে নিয়ে ববিতাদের বাড়িতে যাওয়ায় সালাম দাদু ববিতার শরীরে থাকা জিনটার সাথে কথা বললেন, ওকে ছেড়ে যেতে বললেন,
কিন্তু সহজে ছেড়ে যেতে না চাইলে সালাম দাদু ওকে বন্দি করে সেখান থেকে বাড়িতে চলে গেলেন। সালাম দাদু বাড়িতে যাওয়ায় আমিও বাড়িতে আসলাম আর মা বাবাকে সেই রাতের বেলা খুশির খবরটা জানিয়ে দিলাম। খবরটা শুনে মা বাবা অনেক খুশি হলেন। এরপর থেকে আয়শা সাবধানে আমার সাথে সংসার করতে লাগলেন। প্রিয় লিসেনার, আয়শাপুরীর পরের গল্পে আল্লাহর রহমতে বাচ্চা চলে আসবে। এরপর থেকে বাচ্চার কাহিনীও থাকবে। অপেক্ষা করুন আয়শাপুরীর গল্পের জন্য। তাড়াতাড়ি নিয়ে আসবো আয়শাপুরীর গল্প। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।